জড়বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স থেকে বাছাই করা 20টি প্রশ্ন নিয়ে বানানো এই ভিডিওটি তোমাদের সাধারণ জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করে তুলবে। সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এলিট ক্লাসরুম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। তো বন্ধুরা, দেখে নেব আমাদের প্রথম প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 1, উলের পোশাক শীতকালে দেহকে গরম রাখে কি কারণে? অপশন এ, বেশি তাপ সৃষ্টি করে। অপশন বি, ভালো তাপ শোষক। অপশন সি, দেহের তাপকে বাইরে বেরোতে দেয় না। আর অপশন ডি, পোশাক ভেদ করে শীতল বাতাস ভেতরে প্রবেশ করতে পারে না। তো বন্ধুরা, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি। যেহেতু উলের পোশাক পরার ফলে দেহের তাপ বাইরে বেরোতে পারে না, সেই জন্য আমাদের দেহ গরম থাকে। কোয়েশ্চেন নাম্বার 2, এক্স রশ্মি হলো প্রকৃতপক্ষে অপশন এ ধীরগতি সম্পন্ন ইলেকট্রন, অপশন বি দ্রুতগতি সম্পন্ন ইলেকট্রন, অপশন সি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, আর অপশন ডি ধীরগতি সম্পন্ন নিউট্রন। তো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এক্স রশ্মি হলো প্রকৃতপক্ষে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তো আমরা এক্স রশ্মি সম্পর্কে কিছু তথ্য জেনে নিচ্ছি। তো রঞ্জন রশ্মি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট এক ধরনের তড়িৎ চুম্বকীয় বিকিরণ, এর অপর নাম হলো এক্স রশ্মি, অর্থাৎ যাই এক্স রশ্মি তাহাই হলো রঞ্জন রশ্মি। এটি আবিষ্কার করেন বিজ্ঞানী উইলিয়াম রন্টজেন। রঞ্জন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সাধারণ আলোর চেয়ে অনেক কম বলে দর্শন অনুভূতি সৃষ্টি করতে পারে না। যেহেতু রঞ্জন রশ্মি বা এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সাধারণ আলোর চেয়ে অনেকটাই কম, তাই এটির সাহায্যে কোনো বস্তুকে দেখা যায় না। এর তরঙ্গ দৈর্ঘ্য যত ছোট হয়, পদার্থ ভেদ করার ক্ষমতা তত বেশি হয়। কোয়েশ্চেন নাম্বার 3, গ্রহদের উপগ্রহগুলির মধ্যে কোনটি বৃহত্তম? অপশন এ শনির টাইটান উপগ্রহ, অপশন বি জুপিটারের গ্যানিমেড, অপশন সি জুপিটারের ক্যালিস্টো, আর অপশন ডি শনির রিয়া। তো বন্ধুরা, নিম্নলিখিত 4টি বিকল্পের মধ্যে অপশন বি অর্থাৎ জুপিটার বা বৃহস্পতি গ্রহের গ্যানিমেড উপগ্রহটি হলো সবচেয়ে বড় অর্থাৎ বৃহত্তম উপগ্রহ। তো জুপিটার বা বৃহস্পতি হলো সূর্য থেকে দূরত্বর দিক দিয়ে পঞ্চম ও আয়তনের দিক থেকে বৃহত্তম গ্রহ, এবং যার উপগ্রহ হলো এই গ্যানিমেড, এবং এটি হলো সৌরজগতের বৃহত্তম উপগ্রহ। কোয়েশ্চেন নম্বর 4, বিদ্যুৎ উৎপাদক যন্ত্র ডায়নামো প্রকৃতপক্ষ কাজ করে অপশন এ আয়নের উৎসরূপে, অপশন বি তড়িৎ আধানের উৎসরূপে, অপশন সি ইলেকট্রনের উৎসরূপে, আর অপশন ডি শক্তি রূপান্তরিকের রূপে। তো বন্ধুরা, ডায়নামো প্রকৃতপক্ষে কাজ করে শক্তি রূপান্তরকারী রূপে। তো ডায়নামো কি? ডায়নামো হলো এক ধরনের বৈদ্যুতিক যন্ত্র যেটি শক্তি উৎপাদনকারী রূপে কাজ করে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। কোয়েশ্চেন নাম্বার 5, কোন যন্ত্রে অল্টারনেটিং কারেন্ট অর্থাৎ এসি ব্যবহার করা চলে না? অপশন এ ভোল্টমিটার যন্ত্রে, অপশন বি অ্যাম্প্লিফায়ার, অপশন সি ট্রান্সফরমারের ক্ষেত্রে, আর অপশন ডি গ্যালভানোমিটারের ক্ষেত্রে। তো বন্ধুরা, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে যে উত্তরটি তোমাদের সঠিক বলে মনে হচ্ছে তোমরা কমেন্ট বক্সে জানাও। উত্তরটি হয়ে যাবে গ্যালভানোমিটার। এই যন্ত্রটির ক্ষেত্রে আমরা অল্টারনেটিং কারেন্ট বা এসি ব্যবহার করতে পারবো না। কারণটা কি? যে যন্ত্রের সাহায্যে বর্তনীতে তড়িৎ প্রবাহের উপস্থিতি ও পরিমাণ নির্ণয় করা হয় তাকেই বলা হয় গ্যালভানোমিটার। তো এখান থেকে আমরা গ্যালভানোমিটার কাকে বলে সেটি জানতে পারলাম। তো এটির ক্ষেত্রে কেন আমরা অল্টারনেটিং কারেন্ট ইউজ করতে পারবো না? কারণ অতিরিক্ত বেশি কারেন্ট গেলে প্রবাহিত হলে এটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 6, কার্বন যৌগের সংখ্যা বেশি হওয়ার কারণ কি? আমরা যদি আমাদের আশেপাশে বিভিন্ন যৌগগুলোকে লক্ষ্য করি বা রসায়নের ক্ষেত্রে আমরা বিভিন্ন যৌগগুলোকে দেখলে আমরা বুঝতে পারবো বেশিরভাগ ক্ষেত্রে কার্বনের উপস্থিতি রয়েছে। তো কেন বেশিরভাগ যৌগের ক্ষেত্রে কার্বন উপস্থিত কেন? অপশন এ তার ক্যাটিনেশন ধর্মের জন্য, অপশন বি কার্বনের আইসোটোপের সংখ্যা বেশি, অপশন সি তার আইসোটোনের সংখ্যা বেশি, আর অপশন ডি আইসোবারের সংখ্যা বেশি। তো বন্ধুরা, উত্তরটি হয়ে যাবে কার্বনের ক্যাটিনেশন ধর্মের জন্যই এটি বেশি সংখ্যায় যৌগ গঠন করে। তো ক্যাটিনেশন ধর্মটা কি সেটি আমাদেরকে এখানে দেখে নিতে হবে। বলছে যে ধর্মের জন্য কার্বন পরমাণুগুলি সমযোজী বন্ধন অর্থাৎ সমযোজী এক বন্ধন, সমযোজী দ্বিবন্ধন ও সমযোজী ত্রিবন্ধনের সাহায্যে পরস্পর যুক্ত হয়ে সুস্থিত কার্বন শৃঙ্খল গঠন করে,
কার্বন পরমাণুর সেই বিশেষ ধর্মকেই বলা হচ্ছে ক্যাটিনেশন। কোয়েশ্চেন নাম্বার 7, অ্যালুমিনিয়ামের পারমাণবিক গুরুত্ব কত? অপশন এ 20, অপশন বি 22, অপশন সি 23 আর অপশন ডি 26.98। তো বন্ধুরা সঠিক উত্তরটি হয়ে গেল অ্যালুমিনিয়ামের পারমাণবিক গুরুত্ব 26.98। তো অ্যালুমিনিয়াম একটি রাসায়নিক মৌল এবং এটি হয় সাদা রঙের ধাতু এবং এটি স্বাভাবিক তাপমাত্রায় জলে অদ্রবণীয়। সেই জন্যই বন্ধুরা অ্যালুমিনিয়াম থেকে বিভিন্ন রকমের যন্ত্রপাতি বা রান্নার আসবাবপত্র কিন্তু তৈরি করা হয়েছে। এর প্রধান আকরিক হলো বক্সাইট, অর্থাৎ বক্সাইট থেকে আমরা ভালো পরিমাণে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশিত করতে পারবো এবং এই অ্যালুমিনিয়ামের পারমাণবিক গুরুত্ব হলো 26.98। কোয়েশ্চেন নাম্বার 8, ত্রয়ী সূত্রের আবিষ্কর্তা কে? অপশন এ মেন্ডেলিভ, অপশন বি লোথারমিয়ার, অপশন সি ডাল্টন আর অপশন ডি ডোবেরিনার। তো বন্ধুরা সঠিক উত্তরটি হয়ে যাবে বিজ্ঞানী ডোবেরিনার হলেন ত্রয়ী সূত্রের আবিষ্কর্তা। তো ত্রয়ী সূত্রটা কি? ত্রয়ী সূত্র হলো রাসায়নিকভাবে সদৃশ্য তিনটি মৌলের জোটের মাঝের মৌলটির পারমাণবিক ভর মোটামুটিভাবে অপর মৌলদের পারমাণবিক ভর দুটির গড়মানের সমান। অর্থাৎ আমরা এখানে দুটি উদাহরণের সাহায্যে ত্রয়ী সূত্রটি ব্যাখ্যা করেছি। তো এই সূত্রটির ভিত্তিতে ডোবেরিনার কয়েকটি মৌলের তালিকাকে আকারে সাজান। তো দেখো বন্ধুরা, আমরা যদি লিথিয়াম ধাতুটিকে দেখতে চাই, সেখানে লিথিয়ামের ক্ষেত্রে তার পারমাণবিক ভর হচ্ছে 7 এবং পটাশিয়াম ধাতুর হচ্ছে পারমাণবিক যে ভর সেটি হচ্ছে 39 এবং তার মাঝের যে পদার্থটি রয়েছে বা মৌলটি রয়েছে সোডিয়াম, তার পারমাণবিক ভর কত? 7 + 39/2 অর্থাৎ 23। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারলাম যে পাশের দুটির মৌলের পারমাণবিক ভরের গড় হচ্ছে মাঝের মৌলটির পারমাণবিক ভর। তো আরেকটি উদাহরণ এখানে রয়েছে, দেখো এখানেও 35.5 এবং 127.5 এর যদি আমরা গড় নির্ণয় করি, সেখানে ব্রোমিয়ামের পারমাণবিক ভর অর্থাৎ 21.85-এর কাছাকাছি আসছে, অর্থাৎ 80-এর কাছাকাছি আসছে। তো এইটি কিন্তু বিজ্ঞানী ডোবেরিনার তার ত্রয়ী সূত্রের সাহায্যে ব্যাখ্যা করেছিলেন। কোয়েশ্চেন নাম্বার 9, HCl এর প্রধান উৎস কি? অপশন এ NaCl, অপশন বি CuCl2, অপশন সি MuCl2 আর অপশন ডি FeCl2। তো বন্ধুরা উত্তরটি হয়ে যাবে HCl, এটি আমরা পাবো সোডিয়াম ক্লোরাইড বা NaCl থেকে। তো 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সোডিয়াম ক্লোরাইড বা NaCl এর সঙ্গে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো হয়, সেক্ষেত্রে সোডিয়াম বাইসালফেট ও হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হবে। তাই এক্ষেত্রে আমরা বলতে পারি যে HCl এর প্রধান উৎস হলো NaCl। অর্থাৎ এখানে বিক্রিয়াটি রয়েছে NaCl এর সঙ্গে H2SO4 যদি হচ্ছে বিক্রিয়া ঘটানো হয় গাঢ় H2SO4, সেখানে হচ্ছে সোডিয়াম বাইসালফাইড অর্থাৎ NaHSO4 যুক্ত হচ্ছে HCl বা হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হবে। কোয়েশ্চেন নাম্বার 10, বিজ্ঞানী প্রিস্টলি কত সালে সমুদ্রের লবণ NaCl তৈরি করেন? অপশন এ 1770, অপশন বি 1772, অপশন সি 1970 আর অপশন ডি 1972। তো বন্ধুরা সঠিক উত্তরটি হয়ে যাবে 1772 খ্রিস্টাব্দে বিজ্ঞানী প্রিস্টলি সমুদ্রের লবণ থেকে NaCl তৈরি করেন। তো বিজ্ঞানী প্রিস্টলি 1772 সালে সমুদ্রের লবণ থেকে হাইড্রোজেন ক্লোরাইড প্রস্তুত করেন এবং তিনি এই অ্যাসিডটির নাম দেন সামুদ্রিক অ্যাসিড বা মিয়ারিয়েটিক অ্যাসিড। তো বন্ধুরা এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে NaCl নয়, এটা HCl হবে। কোয়েশ্চেন নাম্বার 11, ডুবোজাহাজ থেকে সমুদ্রের উপরকার বস্তু সমূহকে যে যন্ত্রের সাহায্যে দেখা যায় তার নাম কি? অপশন এ পেরিস্কোপ, অপশন বি জাইরোস্কোপ, অপশন সি স্টিরিওস্কোপ আর অপশন ডি টেলিস্কোপ। তো বন্ধুরা ডুবোজাহাজ থেকে সমুদ্রের উপরকার বস্তুকে দেখার জন্য পেরিস্কোপ ব্যবহার করা হয়, অর্থাৎ যন্ত্রটির নাম হলো পেরিস্কোপ যন্ত্র। তো পেরিস্কোপ হলো এক ধরনের দৃষ্টিগোচরভূত যন্ত্র যার সাহায্যে গুপ্ত স্থানে অবস্থান করে, অর্থাৎ ব্যক্তি ডুবোজাহাজের নিচে অবস্থান করে ওই যন্ত্রের মাধ্যমে কোনো লক্ষ্যবস্তুকে পর্যবেক্ষণ করতে পারবে, যেটি সাবমেরিন বা ডুবোজাহাজে এটি ব্যবহার করা হয়। অর্থাৎ সাবমেরিন যেটি জলের নিচে চলে, এই পেরিস্কোপের সাহায্যে সমুদ্রের উপরকার দৃশ্য দেখা যেতে পারে।
কোয়েশ্চেন নাম্বার 12, এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তরিত করে যে যন্ত্র তার নাম কি? অপশন এ ট্রান্সফরমার, অপশন বি রেকটিফায়ার, অপশন সি ডায়নামো আর অপশন ডি ইন্ডাকশন কয়েল। তো বন্ধুরা সঠিক উত্তরটি হয়ে যাবে রেকটিফায়ার যন্ত্র এসি কারেন্টকে অর্থাৎ অল্টারনেটিং কারেন্টকে ডিসি কারেন্ট ডাইরেক্ট কারেন্টে রূপান্তরিত করে। তো রেকটিফায়ার হলো একটি বৈদ্যুতিক যন্ত্র যেটি পরিবর্তনশীল বিদ্যুৎ প্রবাহকে অর্থাৎ অল্টারনেটিং কারেন্টকে একমুখী বিদ্যুৎ প্রবাহ ডাইরেক্ট কারেন্টে রূপান্তরিত করে, যার দিক হলো একটি নির্দিষ্ট দিকে এবং এই প্রক্রিয়াকে বলে একমুখীকরণ প্রক্রিয়া বা রেকটিফিকেশন। এটি পাওয়ার সাপ্লাইয়ের উপাদান হিসাবে কাজ করে। কোয়েশ্চেন নাম্বার 13, সিজিএস পদ্ধতিতে সরণের একক কি? অপশন এ সেন্টিমিটার, অপশন বি মিটার, অপশন সি ফুট আর অপশন ডি ইঞ্চি। তো বন্ধুরা নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে যেটি সঠিক উত্তর বলে তোমাদের মনে হচ্ছে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও। তো সিজিএস পদ্ধতিতে সরণের একক হয়ে যাবে সেন্টিমিটার, সিএম। সেন্টিমিটারকে সিএম দ্বারা ডিনোট করা হয়। তো সিজিএস পদ্ধতি বলতে মেট্রিক একক ব্যবহার করে একটি বিশেষ ধরনের পদ্ধতি বোঝায়, যেখানে সিজিএস বা সি ফর হচ্ছে সেন্টিমিটার, জি ফর হচ্ছে গ্রাম এবং এস ফর হচ্ছে সেকেন্ড, অর্থাৎ দৈর্ঘ্য, ভর এবং সময়ের ভিত্তির এটি একক। কোয়েশ্চেন নাম্বার 14, কোন উষ্ণতার পাঠ সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলে একই হবে? অর্থাৎ কোন উষ্ণতায় সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলে একই পাঠ দেখাবে? অপশন এ -80 ডিগ্রি, অপশন বি 80 ডিগ্রি, অপশন সি 77 ডিগ্রি আর অপশন ডি -40 ডিগ্রি। তো বন্ধুরা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি -40 ডিগ্রি উষ্ণতায় সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের পাঠ একই হবে। তো এখানে প্রশ্নটির ব্যাখ্যা করা রয়েছে। দেখো বন্ধুরা আমরা মনে করি যে এক্স ডিগ্রি উষ্ণতাতে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের পার্ট একই হবে, অতএব এখানে সেলসিয়াস এবং ফারেনহাইট সমান এক্স ডিগ্রি ধরে দিতে পারি। এবার একটি সূত্র রয়েছে, অর্থাৎ সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে একটি সম্বন্ধ সূত্র রয়েছে যেটি হলো c/5 = m-32/9। এবার এখানে আমরা c এর জায়গায় x বসাতে পারি এবং f এর জায়গায় x বসাতে পারি, যেহেতু আমরা এক্স ডিগ্রি ধরেছিলাম। তো এই ক্ষেত্রে কোনাকুনি গুণ করলে 9x = 5x - 5 × 32 আসবে, অর্থাৎ এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো -40 ডিগ্রি c = -40 ডিগ্রি f, অর্থাৎ x = -40 ডিগ্রি উত্তর বেরোবে। কোয়েশ্চেন নাম্বার 15, তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোন বৈজ্ঞানিকের নামের সাথে যুক্ত? অপশন এ ওহম, অপশন বি রাদারফোর্ড, অপশন সি ডেভি আর অপশন ডি জুল। তো বন্ধুরা সঠিক উত্তরটি হয়ে গেল অপশন ডি জুল। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি কি সেটি আমরা দেখে নেব। তো প্রথমত দেখো, বিজ্ঞানী জেমস প্রেসকট জুল সর্বপ্রথম কাজ ও তাপের মধ্যে একটি সঠিক সম্পর্ক নির্ণয় করেন এবং এই সূত্র একটি সূত্রের আকারে প্রকাশ করেন। তো সূত্রটি কি? কোনো বদ্ধ সিস্টেম বা ব্যবস্থায় তাপ শক্তি প্রদান করা হলে তার কিছু অংশ আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে এবং কিছু অংশ কায় সম্পাদনে ব্যবহৃত হয়। ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রদানকৃত তাপ যদি আমরা ডিকিউ ধরি, সেখানে আভ্যন্তরীণ শক্তির বৃদ্ধির ক্ষেত্রে ডিইউ এবং সম্পাদিত কাজের ক্ষেত্রে হচ্ছে ডিডব্লিউ হলে গাণিতিক সূত্রটি হবে এইটি, ডিকিউ = হচ্ছে ডিইউ + ডিডব্লিউ। কোয়েশ্চেন নাম্বার 16, ফটকিরিতে সাধারণ অবস্থায় কি রূপে পাওয়া যায়? তো ফটকিরিকে আমরা সাধারণ অবস্থায় কি রূপে দেখতে পাবো? অপশন এ নিয়তাকার, অপশন বি অনিয়তাকার, অপশন সি উভয়, অপশন ডি কোনোটি নয়। তো বন্ধুরা ফটকিরিকে বা ফিটকিরিকে আমরা নিয়তাকার অবস্থাতে দেখতে পাবো। তো এই ফিটকিরি হলো এক প্রকার অর্ধস্বচ্ছ কাঁচ সমৃদ্ধ কঠিন পদার্থ। সাধারণত জল পরিশোধনের জন্য এটি ব্যবহার করা যায় এবং এর যদি রাসায়নিক সংকেত আমরা দেখি তো দেখতে পাবো K2SO4, Al2SO4 তার হোল 3 এবং 24 H2O, অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি এই ফিটকিরিটা জলে দ্রবণীয় এবং এর প্রতি অণুতে হচ্ছে 24 অণু জল রয়েছে। দাড়ি কাটতে গিয়ে ব্লেড গালটা আচমকা কেটে গেলে স্যাভলন বা কোনো অ্যাবসার্ভারের বিকল্প হিসাবে কিন্তু এই ফিটকিরি ইউজ করা হয়। আমরা অনেকেই কিন্তু দাড়ি কাটার সময়
হঠাৎ করে ব্লেডে গাল কেটে যেতে পারে, সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিসেপটিক হিসেবে এই ফটকিরি বা ফিটকিরি ব্যবহার করে থাকি। কোয়েশ্চেন নাম্বার 17, পদার্থের কোন অবস্থা ওই পদার্থের উপরিস্থ চাপ এবং তাপমাত্রার উপর নির্ভর করে? অপশন এ ভৌত অবস্থা, অপশন বি রাসায়নিক অবস্থা, অপশন সি উভয় অবস্থা, অপশন ডি কোনোটি নয়। তো বন্ধুরা সঠিক উত্তরটি হয়ে গেল পদার্থের ভৌত অবস্থা কোনো পদার্থের উপরিস্থ চাপ এবং তাপমাত্রার উপর নির্ভরশীল। পদার্থের 3 রকমের অবস্থা আমরা দেখতে পাবো। প্রথমটা কঠিন, তারপরে তরল এবং 3 নম্বর গ্যাসীয়। তাপ প্রয়োগের ফলে পদার্থের অবস্থার পরিবর্তন হয়। আমরা জানি যে কোনো একটি বরফকে আমরা যদি তাপ প্রয়োগ করি অর্থাৎ সেটি জলে পরিণত হয়, অর্থাৎ তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থ প্রথমে জলে পরিণত হতে পারে এবং সেটিকে যদি আমরা আরও তাপ দিই সেটি কিন্তু গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হয়, এবং যদি আমরা তাপ নিষ্কাশন করে নিই সেই গ্যাসীয় পদার্থটি প্রথমে তরলে এবং পরে কঠিন অবস্থায় পরিণত হবে। অর্থাৎ প্রথমে যদি কঠিন থাকে তাপ প্রয়োগের ফলে সেটি তরলে পরিণত হবে এবং আরও যদি তাপ দেওয়া যায় সেটি গ্যাসীয় অবস্থায় পরিণত হবে। এবং আমরা যদি তাপ নিষ্কাশন করে নিই সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, সেটি গ্যাসীয় অবস্থা থেকে আবার তরল অবস্থায় ফিরে আসবে এবং তরল অবস্থা থেকে পুনরায় কঠিন অবস্থায় ফিরে আসবে। কোয়েশ্চেন নাম্বার 18, প্রশমন বিক্রিয়া কাদের মধ্যে হয়? অপশন এ অ্যাসিড ও ক্ষার, অপশন বি ক্ষার ও ক্ষারক, অপশন সি ক্ষারক ও অ্যাসিড, অপশন ডি সবের মধ্যে। তো বন্ধুরা অ্যাসিড ও ক্ষারের মধ্যে এই প্রশমন বিক্রিয়া হয়। তো প্রশমন বিক্রিয়া কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষার যুক্ত হয়ে লবণ ও জল উৎপন্ন করে সেটাকেই প্রশমন বিক্রিয়া বলে এবং এই বিক্রিয়াটিকে অ্যাসিড ক্ষার বিক্রিয়াও বলে। প্রশমন বিক্রিয়ায় সবসময় তাপ উৎপন্ন হয়। এখানে নিচে একটি প্রশমন বিক্রিয়ার উদাহরণকে তুলে ধরা হয়েছে। দেখো NaOH অর্থাৎ এটি একটি ক্ষার যুক্ত HCl, এটি একটি অ্যাসিড, এর বিক্রিয়ার ফলে NaCl লবণ যুক্ত H2O জল উৎপন্ন হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 19, হাইড্রোজেন যুক্ত হওয়াকে কি বলা হয়? অপশন এ জারণ, অপশন বি বিজারণ, অপশন সি জারক, অপশন ডি বিজারক। তো বন্ধুরা হাইড্রোজেন যদি বেরিয়ে যায় সেটাকে বলা হবে জারণ এবং হাইড্রোজেন যদি যুক্ত হয় সেটিকে বলা হবে বিজারণ। অর্থাৎ এক্ষেত্রে উত্তরটি হয়ে গেল অপশন বি। যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো অণু, পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলে। বিজারণের অর্থ ইলেকট্রন গ্রহণ। যেমন Cu2+ আয়ন 2টি ইলেকট্রন যদি গ্রহণ করে সেটি Cu-তে পরিণত হবে। তো আমাদের শেষ প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 20, হাইড্রোজেন পূর্ণ গ্যাস জারে একটি জ্বলন্ত পাটকাঠি ধরলে গ্যাসের রং কি হয়? অপশন এ নীল, অপশন বি সবুজ, অপশন সি লাল, অপশন ডি হলুদ। তো বন্ধুরা সঠিক উত্তরটি হয়ে যাবে নীল বর্ণের গ্যাস হয়ে যায়। তো হাইড্রোজেনের আমরা যদি পারমাণবিক সংখ্যা দেখি সেক্ষেত্রে দেখতে পাবো পারমাণবিক সংখ্যা 1 এবং হাইড্রোজেনের 3টি আইসোটোপ সাধারণত দেখা যায়। একটা প্রোটিয়াম অর্থাৎ 1H1, একটি ডয়টোরিয়াম অর্থাৎ 1H2 আর একটি ট্রিটিয়াম বা ট্রাইটোরিয়াম যেটাকে বলা 1H3। তো এই 3টি আইসোটোপ সাধারণ ক্ষেত্রে হাইড্রোজেনের পরিলক্ষিত হয়। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো আর সমস্ত রকমের কম্পিটিটিভ প্রিপারেশনের জন্য ফলো করতে রাখো এলিট ক্লাসরুম। ধন্যবাদ।